এগুলো তো সিলেবাসে নাই, কিন্তু আগেকার সিলেবাসে ছিল এইচএস। এখন কেন বইগুলোতে তুলে দিয়েছে আমি বুঝিনি, বিশেষ করে ছায়ার বইটাতে ভালো টপিক সেটা, যে স্ফেরিক্যাল ক্যাপাসিটার। স্ফেরিক্যাল ক্যাপাসিটারের আবার দুটো কেস আছে। তো যাই হোক, আমরা প্রথমে একটা কেস করি আগে। কনসেন্ট্রিক দুটো স্ফিয়ার থাকবে, আর কিছুই নেই। ঠিক আছে, এবার দেখ যে আগের মতোই, তাহলে আমি যদি এখানে চার্জ দিই, মনে করে একটাতে যদি চার্জ দিই, এটা যদি আমি প্লাস চার্জ দিই, তাহলে এইখানটাতে প্লাস থাকবে, বুঝতে পারছিস, আর এখানেতে মাইনাস থাকবে। আগে বলে দিয়েছি ব্যাপারটা। তুই ভাব, আমাদের যে দুটো প্লেট এরম ছিল, সেই দুটো প্লেট এখন কি হয়েছে, এটাতে প্লাস ছিল মনে কর, আর এটাতে মাইনাস ছিল। এবারে জাস্ট আমি এটাকে রাউন্ড শেপ করে দিয়েছি, এইটা ভেতরে আছে আর এটা বাইরে আছে, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হয়ে যাবে। এই বিষয়টা করা আছে, আর কিছু না, এটা রাউন্ড শেপ করে দেওয়া হয়েছে। তাহলে জিওমেট্রিটা চেঞ্জ হলো, জিওমেট্রিটা চেঞ্জ হলে কি ক্যাপাসিটার চেঞ্জ হবে, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হবে। তাহলে আমাদের প্রসেস তো একই। আমাদের এটা ধর ইনার রেডিয়াস আউটার রেডিয়াস দেওয়া থাকবে, মনে করো ইনার রেডিয়াস R1 দেওয়া আছে, আউটার রেডিয়াস R2 দেওয়া আছে, আর আউটারটা গ্রাউন্ড করা আছে মনে করো, তাহলে আউটারটার পোটেনশিয়াল 0 হবে। এভাবে দেখ ব্যাপারটা আমি তোকে বলি যে আমাদের প্রসেসে কি, আমরা প্রথমে কি দেখবো, ভি দেখবো, তাই তো। ভি এর থেকে আমরা, বা প্রথমে ই দেখবো, ভি নয়, প্রথমে ই দেখবো, ই থেকে আমরা প্রথমে ই দেখছি, তারপরে ই থেকে ভি নির্ণয় করছি, তারপরে ইউ ইকুয়াল টু সিভি ইউজ করছি, তাহলে আমাদের সি বেরিয়ে যাবে। তাহলে বল দেখি, এখানে যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট আমি যদি নিই, ইন্টারমিডিয়েট পয়েন্ট এই দুটো, এই R1 থেকে R2, মানে একটা পয়েন্ট যেটা হচ্ছে R1 বা R2 লেস দেন ইকুয়ালস টু R, লেস দেন ইকুয়ালস টু R1, তাহলে R1 আর R2 এর মধ্যবর্তী জায়গায় একটা পয়েন্ট মনে কর, প্যারালাল প্লেট এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরটার, যেটা ডিস্টেন্স সেন্টার থেকে R। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ই সমান আমরা জানি 1/4πε0 ইনটু Q/R²। তাই তো, আমি ধরতে পারি যে টোটাল চার্জটা সেন্টারে আছে, যে চার্জটা স্ফেরিক্যালি ডিস্ট্রিবিউট আছে প্লাস কিউ চার্জ, এটাতে প্লাস কিউ, এটাতে মাইনাস কিউ, তাহলে এটা আমি ভাবতে পারি যে সেন্টারে আছে। তাহলে এই যে সেন্টারে যে এই পজিটিভটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডটা হবে, তো যে পজিটিভ চার্জ এখানে ছোট স্ফিয়ারটাতে ডিস্ট্রিবিউট আছে, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ডটা পাওয়া যাবে। বাইরেরটার জন্য ইলেকট্রিক ফিল্ড 0 হবে তো ভেতরে। তাহলে দেখ, এই চার্জটার জন্য এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা এই বিন্দুতে, সেটা হবে 1/4πε0 ইনটু Q/R²। এবার ই এর জায়গায় সিম্পল আমরা dV/dr বসিয়ে দেবো, বাস, আর কিছু করতে হবে না। তাহলে সমান Q/4πε0 ইনটু 1/r²। তাহলে এখান থেকে ডিভি পেয়ে যাবো, তাহলে মাইনাস ডিভি ইকুয়াল টু Q/4πε0 ইনটু dr/r²। বাস, এবার এটাকে ইন্টিগ্রেট করে দিলি মানে পেয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন আরটা কত হবে, R1 থেকে R2, আর পোটেনশিয়ালটা কত হবে, ভি থেকে 0, কারণ ভেতরের সারফেস হচ্ছে ভি আর বাইরের সারফেস হচ্ছে পোটেনশিয়াল 0, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ভি মাইনাস 0, এখানে ভি এখানে 0, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে ভি হয়ে যাচ্ছে না মাইনাস ভি হয়ে যাচ্ছে, মাইনাস ভি আসছে, মানে প্লাস ভি হবে, মাইনাস ও মাইনাস ভি কেটে যাবে, এটা প্লাস ভি নাকি, তাহলে এটা হয়ে যাবে, আর এদিকটা হয়ে যাবে Q/4πε0 ইন্টু ইন্টিগ্রেশন dr/r² মানে মাইনাস 1/r, আর লিমিট বসবে R1 থেকে R2, which implies that v is equal to Q/4πε0 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবারে কিউর জায়গায় যদি আমি সিভি করে দিই, এই কিউর জায়গায় সিভি বসানোর থেকে এটা করাই ভালো আর কি, যে সি সমান Q/v। ঠিক আছে, তাহলে কিউ ডিভাইড বাই ভি করলে কি হবে, কিউ ডিভাইড বাই এটা লিখতে পারবো Q/4πε0 ইন্টু 1/r1 মাইনাস 1/r2।
তাহলে এখান থেকে আলটিমেটলি যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে 1/8 আসবে, তার উপরে 4/0 যাবে, R1 R2 টা উপরে যাবে, নিচে হয়ে যাবে R2 - R1, এটা হবে সি তে 4/ε0 R1 R2 ডিভাইড বাই R2 - R1। ঠিক আছে, তাহলে এটা সি। এবারে বলছে যে যদি ভেতরের সারফেসটাকে মনে করো আমি গ্রাউন্ড করি, যেটা বাইরের সারফেসটা গ্রাউন্ড হলে এই ক্যাপাসিটেন্সটা হচ্ছে, যদি ভেতরের সারফেসটাকে গ্রাউন্ড করি তখন ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা কত হবে? স্যার তখন তো একই থাকবে, শুধু লিমিটটা চেঞ্জ হবে। না, লিমিটটা চেঞ্জ হবে, ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হয়ে যাবে। দেখ ছবিটা একটু আলাদা হলো। মনে করো আমি ভেতরেরটাকে যদি গ্রাউন্ড করি তখন কি হবে? এইখানে তো চার্জটা থাকছে না, শুধুমাত্র এইখানে চার্জটা থাকবে, কিন্তু সেটা যাই হোক, এখানে বিষয়টা হয়ে যাবে। দেখ আমাদের একটা ক্যাপাসিটার যখন হয় না, একটা মনে কর যদি আমি সিম্পল তুই ভেবে দেখ, এখানে দুটো ক্যাপাসিটার হয়ে গেছে, আগেটা আমার একটা ক্যাপাসিটার ছিল। কেন দেখ বলছি, মনে কর এইটা একটা স্ফিয়ার, একটা কন্ডাক্টিং স্ফিয়ার, এর নিজে একটা ক্যাপাসিটার। তো আমরা এই কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য সি নির্ণয় করেছিলাম আগেই, যে যদি রেডিয়াস আর হয় তাহলে কন্ডাক্টিং স্ফিয়ারের সি হয় 4/0r, সে পৃথিবীর ক্যাপাসিটার নির্ণয় করলাম, ক্যাপাসিটেন্স এটা হয়, আমরা আগেই দেখেছি। ঠিক আছে, তাহলে দেখ যখন একটা থাকে না, তার মানে যখন একটা ক্যাপাসিটেন্স থাকে, ক্যাপাসিটার থাকে, মানে একটা সারফেস থাকে, তার মানে আরেকটা সারফেস কে, আরেকটা সারফেস হচ্ছে আর্থ ইটসেলফ, আরেকটা সারফেস হচ্ছে আর্থ ইটসেলফ। কি বলছি আমি কথাটা বুঝতে পারছিস? যার পোটেনশিয়াল 0, তাহলে এর পোটেনশিয়াল ভি, আর একটা সারফেস হচ্ছে কি আর্থ, যার পোটেনশিয়াল, এখানে আর্থ সারফেস আছে যার পোটেনশিয়াল হচ্ছে 0। তাহলে এই দুটাই মিলে একটা ক্যাপাসিটর তৈরি করছে অ্যাকচুয়ালি। যেটা আমরা একটা আইসোলেটেড কন্ডাক্টরকে ক্যাপাসিটর বলছিলাম, সেখানে আসলে আরেকটা কন্ডাক্টর আর্থ ইটসেলফ। স্যার এবার বলুন, বুঝতে পারলো না ব্যাপারটা। আমি বলছি এমনিতে আমরা কি বলছি সাধারণত, দেখ আমরা বলছি দুটো মনে কর প্যারালাল প্লেট আছে, তাহলে এই দুটো প্যারালাল প্লেট মিলে একটা ক্যাপাসিটর তৈরি করে, যার আমরা কি বলেছি যে একটা মনে কর পোটেনশিয়াল ভি আর একটা পোটেনশিয়াল 0। তাহলে আমি ভাবতে পারি যে একটার পোটেনশিয়াল ভি আর একটার পোটেনশিয়াল 0, তাদের যে মাঝখানের অংশটা এইরকম দুটো প্লেটের, সেটা একটা ক্যাপাসিটর, সে চার্জ স্টোর করে। তার মানে অ্যাকচুয়ালি একটা ক্যাপাসিটর পেতে গেলে ইন জেনারেল, যেটা সব থেকে মোর এফিসিয়েন্ট ক্যাপাসিটর, সেটা পেতে গেলে আমার একটা সারফেসে কিন্তু হচ্ছে না, দুটো সারফেসে লাগছে, যার একটা পোটেনশিয়াল 0। তাহলে এইটার পোটেনশিয়াল 0 মানে কি, এটা আর্থের সঙ্গে কানেক্ট হয়েছে বলতে 0। তাহলে যখন আমি কেবলমাত্র একটা বলছি, তার মানে এটা হাইট রেখেছি, মানে এটা আর্থ ইটসেলফ, আর্থের সারফেসটা আরেকটা সারফেস এর সঙ্গে। তাহলে এই সারফেসটা আর আর্থ সারফেসটা মিলে একটা ক্যাপাসিটেন্স তৈরি করেছে, ক্যাপাসিটর তৈরি করেছে। সিমিলারলি যখন আমি একটা কন্ডাক্টিং স্ফিয়ার বলছিলাম, তখন এই স্ফিয়ারটা আর আর্থ মিলে করেছে, কিন্তু সেটা আর্থের স্ফিয়ার অনেক বড়, সেটা অনেক দূরে আছে, টেন্ডস টু ইনফিনিটি। তো তুই দেখ আমি একটু আগে যেটা করেছিলাম, আরো বুঝতে পারবে ক্লিয়ারলি ব্যাপারটা। এই রেজাল্টটাকে আমি চলে আসতে পারবো তো ওখান থেকে, দেখ ওখান থেকেও আমি এই রেজাল্টটাতে চলে আসতে পারবো। আমার তো দুটোই ছিল, দেখ একটা R1 হয়েছে আর একটা R2। তাহলে বল যদি R2টা পৃথিবী হয়, R2টা যদি না থাকে, এই একটা আছে মানে কি, এখানে একটা কন্ডাক্টিং স্ফিয়ার আছে মানে কি, তাহলে যে R2 সেটা পৃথিবী, আর্থ ইটসেলফ। তাহলে R2 টেন্ডস টু ইনফিনিটি বলতে পারি সেক্ষেত্রে এর সাপেক্ষে, এর সাপেক্ষে তো R2 অনেক বড়, টেন্ডস টু ইনফিনিটি। যখন একটা কন্ডাক্টিং স্ফিয়ার থাকবে তার সাপেক্ষে যে আর্থের রেডিয়াস সেটা তো ইনফিনিটি, অনেক বেশি।
তাহলে দেখ হুম হুম এইখানে যেটা আমার বেরিয়েছিল c ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট r1 r2 ডিভাইডেড বাই r2 মাইনাস r1। এই রেজাল্টটা থেকে আমি এই রেজাল্টটাতে পৌঁছাতে পারবো। সিম্পল কিছু করার দরকার নেই, r2 টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিলেই হবে। r2 টেন্ডস টু ইনফিনিটি আর r1 টেন্ডস টু r, ক্যাপিটাল R, তাহলে এই রেজাল্টে চলে আসবে। দেখ কি করে হবে, c ইজ ইকুয়াল টু 4 পাই এপসিলন নট r1 ডিভাইড বাই r2 দিয়ে ভাগ করে দিচ্ছি 1 মাইনাস r1 বাই r2। তাহলে r2 জায়গায় যদি ইনফিনিটি বসিয়ে দিস এইখানটাতে, তাহলে সামথিং বাই ইনফিনিটি 0, তার মানে c সমান সিম্পল চলে আসছে 4 পাই এপসিলন নট r1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4 পাই এপসিলন নট r। কি বলছি ব্যাপারটা বোঝা গেল? তার মানে হ্যাঁ আমি স্যার এইটাকে এরকম ভাবে ভাবতেই পারি যে একটা কন্ডাক্টর মানে হচ্ছে যে আসলে দুটো কন্ডাক্টরই ফেসিং সারফেস আছে, আর একটা ফেসিং সারফেস হচ্ছে আর্থ ইটসেলফ, যার রেডিয়াস অনেক বেশি। তাহলে দেখ এইখানে সেই ব্যাপারটা কি, যখন আমি ভেতরেরটাকে গ্রাউন্ড করছি তখন প্রবলেমটা কি হচ্ছে, এইখানে তুই দুটো কন্ডাক্টর পেয়ে যাবি, দুটো ফেসিং সারফেস পাচ্ছিস, যাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি মাইনাস 0। আগে কি হচ্ছিল দেখ, এই একটা ফেসিং সারফেস ছিল, এই একটা সারফেস ছিল, এইটা যদি গ্রাউন্ড থাকে তাহলে এটা তো অলরেডি পৃথিবীর সঙ্গে কানেক্ট হয়ে গেছে, আর তো কেউ নাই, এদিকে আর কেউ আছে কি, আর তো নাই কেউ, পৃথিবীর সঙ্গে কানেক্ট হয়ে গেছে, 0 অলরেডি হয়ে গেছে। আমি যদি একবার আর্থের সঙ্গে কানেক্ট করে দিই আর তো আর্থকে ধরতে পারবো না, তাহলে এটা ভি ইকুয়ালস টু 0 হয়ে গেছে, আর এখানে ভি, তাহলে এদের মধ্যে একটাই ক্যাপাসিটার ছিল, ভি আর 0-র মধ্যবর্তী স্থানে দুটো ফেসিং সারফেসে একটাই ক্যাপাসিটার তৈরি করেছিল, যেটা আমি নির্ণয় করেছি। বাট যদি ভেতরের সারফেসটা 0 হয়, দেখ তার মানে কি, এইটা যদি ভি ইকুয়ালস টু 0 হয় তাহলে এইটা 0 আর বাইরের সারফেসের পোটেনশিয়াল ভি, তাহলে এইখানে তো একটা ক্যাপাসিটার আছেই, আবার এই ভি এর সঙ্গে যদি আর্টটা ধরি এখানে আরেকটা আছে। কি বলছি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার বুঝলাম। মানে এইখানে কি যে তিনটা সারফেস, এখানে দেখ ভেতরের সারফেসটা 0 হয়েছে ভি ইকুয়ালস টু 0, আর এই সারফেসটাতে ভি আছে, তাহলে এইদিকে আরেকটা সারফেস আছে যেটা 0 অবশ্যই আর ইটসেলফ, তাহলে এখন আমার দুটো ক্যাপাসিটার হয়ে যাচ্ছে, এই একটা এই একটা। কিন্তু এইখানে কি একটাই ছিল, কারণ ভেতরটা ভি তারপরে 0, আর তো এদিকে হওয়ার উপায় না, অলরেডি আর্থের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। হুম তাহলে যখন আমার ভেতরের সারফেসটা গ্রাউন্ড থাকবে তখন আমাকে কি করতে হবে, দুটো ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্সটাকে যোগ করতে হবে, তাহলে সি হয়ে যাবে তখন C1 প্লাস C2। আচ্ছা তখন C1 কোনটা হবে, C1 মানে হচ্ছে দুটোর মধ্যবর্তী স্থানে যেটা, সেটা তো আগে নির্ণয় করেছি অলরেডি, এটাই হবে, এটা তো চেঞ্জ হচ্ছে না, আর 1 আর 2 আছে, ক্যাপাসিট্যান্সটা তো চেঞ্জ হচ্ছে না, এই ফর্মুলাটা একই থাকবে, এই দুটোর মধ্যবর্তী স্থানে যেটা হবে তাহলে সেটা সেম থাকবে, 4 পাই এপসিলন নট r1 r2 ডিভাইড বাই r2 মাইনাস r1, বাট এর সঙ্গে এই জায়গাটা যোগ হবে, এই জায়গার ক্যাপাসিট্যান্সটা, সেটা এইটার জন্য হবে বাইরের সারফেসটার জন্য, যার রেডিয়াস হচ্ছে r2, তাহলে সেটা কত হবে, সিম্পল 4 পাই এপসিলন 0 r2, একটা আইসোলেটেড কন্ডাক্টরের মতো কাজ করবে, যার ভাবতে পারি একটা সারফেস আর্থের সঙ্গে আছে। তাহলে এই দুটোতে যদি আমি এখন যোগ করে দিই দেখ কি হবে, 4 পাই এপসিলন 0 r2 স্কয়ার ডিভাইড বাই r2 মাইনাস r1, এটা হবে। দেখ যোগ করে এটা হচ্ছে, হুম তাহলে এইটা হয়ে যাচ্ছে তখন ক্যাপাসিটি। তাহলে যদি ভিতরের সারফেসটাকে গ্রাউন্ডিং করা হয় তখন ক্যাপাসিটেন্স হচ্ছে এটা, তখন দুটো হয়ে যাচ্ছে তাই সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যদি বাইরের সারফেসটা গ্রাউন্ড করা হয় তাহলে এটা, ঠিক আছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারি। তাহলে এটা আমার স্ফেরিক্যালের কেসটা গেল। সিমিলারলি আমরা সিলিন্ড্রিক্যাল একটা করতে পারি, সিলিন্ড্রিক্যালের জাস্ট আমি একটা কেসেই করেছি আর দুটো কেস করিনি, সেম ভাবে করা যেতে পারে। তাহলে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটি আমি বলতে পারি। তাহলে জিওমেট্রিটা জাস্ট চেঞ্জ হবে, কনসেপ্ট সেম থাকবে সিলিন্ড্রিক্যাল। তাহলে আমার এখানে সিলিন্ড্রিক্যাল মানে আমাকে দুটো কনসেন্ট্রিক সিলিন্ডার রাখতে হবে।
ঠিক আছে, তাহলে ইনার রেডিয়াস R1 আর আউটার রেডিয়াস R2, সেম প্রসেস, চার্জ ডিস্ট্রিবিউশন সেম হবে, এদিকটাতে প্লাস হবে, এদিকটাতে মাইনাস হবে। আর এইটা মনে করো যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে স্মল আর, যেটা কি, যেটা হচ্ছে R1 লেস দেন ইকুয়ালস টু, সরি, R2 লেস দেন ইকুয়ালস টু R লেস দেন ইকুয়ালস টু R1, ভেতরে একটা পয়েন্ট। তাহলে এখানে ই কত হবে আগে জানতে হবে আমাকে, কত হয় মনে আছে? 1/4 2 ল্যামডা বাই আর। এটা তারের জন্য যা হবে এখানে সেই সেম রিলেশনটা ধরতে পারি, কারণ সেম একই ধরনের ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো দেখ সেম হবে, এই প্লাস চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো সেম হবে। তাহলে সিলিন্ডারের জন্য আমি সেম এক্সপ্রেশন ধরতে পারি। তাহলে 1/4πε0 ইন্টু 2 ল্যামডা বাই আর। আমি গাউসের উপপাদ্যের সময়টা বলেও দিয়েছিলাম। তাহলে দেখ 1/4πε0 2 ল্যামডা বাই আর, এটা হচ্ছে ই। তাহলে ই সমান আবার সেম প্রসেস, মাইনাস ডিভি বাই ডিআর বসাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4πε0। এবার ল্যামডাটাকে তুই কিউ বাই এল লিখে নিতে পারিস লাস্টে বা প্রথমে যখন খুশি, ইন্টু 1/r। তাহলে মাইনাস ডিভি সমান 2 ল্যামডা বাই, আর বাইরেটা গ্রাউন্ড আছে, 2 ল্যামডা বাই 4πε0 ইন্টু ডিআর বাই আর। ভি থেকে 0 আর 1 থেকে R2। ডিআর বাই আর কত হয় জানিস তো, লগ আর বা এলএন আর। তাহলে এদিকটা হয়ে যাবে ভি, তাহলে ল্যামডা বাই 2 একটা কেটে দিতে পারিস, 2πε0 ইন্টু এলএন R2 বাই R1, এটা হবে ইন্টিগ্রেশন করলে। আর ল্যামডা মানে কিউ বাই এল, তাহলে ভি সমান কিউ বাই 2πε0 এল ইন্টু এলএন R2 বাই R1। তাহলে এখান থেকে সি নির্ণয় করা যাবে। এখান থেকে সি নির্ণয় করা যাবে, তাহলে সি সমান কিউ বাই ভি। কিউ বাই 2πε0 এল ইন্টু এলএন R2 বাই R1। তাহলে সি সমান 2πε0 এল ডিভাইড বাই এলএন R2 বাই R1। This will be the result for cylinder, for cylindrical capacity। ঠিক আছে, এখানে পর্যন্ত পড়ানো ছিল। আরেকটা টপিক আছে পড়িয়ে দিয়ে আজকে শেষ হয়ে যাবে থিওরিটা। পরের দুদিন ক্যাপাসিটর থেকে শুধু অঙ্ক করব, এক্সারসাইজের অঙ্কগুলো তোরা করে যা, আমি ওগুলো ভিডিও বানিয়ে দিয়ে দেবো ঠিক টাইমে, তোরা নিজেরা ট্রাই কর। সেট 1 সেট 2 আমি ক্যাপাসিট্যান্স থেকে আদার্স কিছু অঙ্ক করাবো, থিওরিটা বোঝার জন্য আরো কিছু অঙ্ক করতে হবে। বাকি যে দুদিন ক্লাস নেবো বলেছি, 3 দিন, এখন 2 দিন ক্লাস নেবো, আজকে মঙ্গল বৃহস্পতি শনিবার ক্লাস নেবো। ওই জন্য শুধু ক্যাপাসিট্যান্সের অঙ্ক করাবো, কিছু কিছু পোটেনশিয়ালের অঙ্ক করাতে পারি, আদার্স প্রবলেম। তারপরে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করবো নেক্সট উইক থেকে। স্যার বৃহস্পতিবার হবে? শনিবারও হবে। এই সপ্তাহে 4টা ডেট দিয়েছি, যে দেখুন। হ্যাঁ স্যার দেখেছি, শনিবার দিন বললেন না, তাই বলে বৃহস্পতিবারটা কি মিস হয়ে গেল? না, আজকে কি বার? আজকে মঙ্গলবার, মঙ্গল বৃহস্পতি শনি। তাহলে আজকে এতটাই তো? না, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়টা পড়েছি, একটু আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে হেডিং কর সিরিজ কম্বিনেশন। সিম্পল বিষয়, আমি জাস্ট থিওরিটা আজকে বলে দিচ্ছি, কিন্তু এখান থেকে প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। ভালো ভালো প্রবলেম পরের দিন করাবো, অনেক প্রসেস। এটা তো সিম্পল, তোরা জানিস এগুলো। রেজিস্ট্যান্সের জন্য পড়েছিলি R1 + R2, R1 R2 ডিভাইড বাই R1 + R2। ক্যাপাসিট্যান্স ক্ষেত্রে শুধু উল্টো হবে ব্যাপারটা, কিন্তু আমাকে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশনের মানেটা একটু ভালো করে বুঝে নিতে হবে। এইটা হচ্ছে মেইন বিষয় এখানে। এটা জিওমেট্রিক্যালি যে পরপর যুক্ত থাকবে, কিন্তু ফিজিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে এদের চার্জটাই কি থাকবে। যখন দুটো ক্যাপাসিটরকে আমি এরকম যুক্ত করব, ঠিক আছে, তো এইটাতে প্লাস চার্জ হবে, এই দিকটা মাইনাস আছে, তার দিকটা মাইনাস চার্জ হবে।
আর মাঝখানেটা তো উল্টো চার্জ হবে, কারণ এগুলো ডাইরেক্টলি যুক্ত নাই। তাহলে যাই চার্জ এখানে উৎপন্ন হবে তার অপোজিট চার্জ এখানে উৎপন্ন হওয়া উচিত, তবে তো টোটালটা জিরো হবে, চার্জ কনজারভেশন। তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে অবশ্যই প্লাস হবে। ঠিক আছে, এবার দেখ, কিন্তু এই যে টোটাল চার্জটা এখানে মানে এই প্লেটটা থেকে এই যা চার্জ পাচ্ছে এই সেম চার্জ পাচ্ছে, দুজনের চার্জটা সেম থাকবে। আমি আগের দিনে বলেছিলাম যখন আমাদের একটা প্লেটকে এইভাবে দুটো প্লেট যখন যুক্ত করা থাকে পোটেনশিয়ালের সঙ্গে, তখন কি হয় এখান থেকে যা চার্জ এক্সট্রাক্ট করে, মনে করো এখান থেকে কি পজিটিভ চার্জ এক্সট্রাক্ট করলে তোমার নেগেটিভ হয়ে গেল, সেম অ্যামাউন্ট অফ চার্জ এদিকে ডিপোজিট করবে। তাহলে এখানেও তাই হবে, এখানে যতটা চার্জ এখান থেকে এক্সট্রাক্ট করবে এখানে ততটা চার্জের ডিপোজিট হবে, তার মানে দুটো চার্জ সেম। তাহলে শ্রেণী সমবায় যখন যুক্ত থাকছে এদের যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে ক্যাপাসিটর গুলো চার্জ সেম থাকবে বাট পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে। এটা যদি টোটাল ভি হয় তাহলে এর পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স তখনই একই হবে যদি দুটো প্রান্ত, যদি কোনো একটা যদি মনে কর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের, আমার এখানে ক্যাপাসিটর আছে, যদি দুটো প্রান্ত সেম ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে এর পোটেনশিয়াল সেম। মনে কর যদি এইভাবে থাকতো যুক্ত পরপর, দেখ তাহলে দেখ দুটো প্রান্ত একই ব্যাটারির সঙ্গে যুক্ত থাকছে না তো, ডাইরেক্টলি পাচ্ছে কি, মানে এই যে দুটো প্রান্ত সেটা ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে যোগ হচ্ছে, তবে তো পোটেনশিয়ালটা সেম হতো, এই দুটো প্রান্তের পোটেনশিয়াল আর এই দুটো প্রান্তের পোটেনশিয়াল সেম হবে। তাহলে এখানে যদি আমি ব্যাটারি যোগ করি তাহলে এর ভি আর এই ভি সমান হবে, কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে পেরিয়ে চলে গেছে, তাহলে এইটার ভি আর এইটার ভি আলাদা হবে। এবং এদের যেহেতু ক্যাপাসিটেন্স আলাদা তাহলে তুই বুঝতেই পারছিস ভি তো আলাদা হওয়াই উচিত, কারণ সি সমান কত, কিউ সমান কত সিভি, তাহলে ভি সমান কত কিউ বাই সি, তাহলে একটা কিউ বাই সি ওয়ান হবে একটা কিউ বাই সি টু হবে। কিন্তু যদি মনে করো এইভাবে থাকতো, এইভাবে দেখ যেটা প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হবে, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হবে, দুটো প্রান্ত এই একটা ক্যাপাসিটর এই একটা ক্যাপাসিটর মনে হয় এইভাবে যুক্ত আছে, এটা প্যারালাল কম্বিনেশন, কিন্তু দেখ এরা সেম পোটেনশিয়ালের সঙ্গে যুক্ত থাকছে এইভাবে। দেখ তাহলে এই প্লেটটা আর এই প্লেটটা ডাইরেক্টলি এর সঙ্গে কানেক্টেড আছে, এই প্লেটটা ডাইরেক্টলি এর সঙ্গে কানেক্টেড আছে, তার মানে এর যা পোটেনশিয়াল ডিফারেন্স হবে এরও তাই পোটেনশিয়াল ডিফারেন্স হবে, কারণ এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যা এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা। আর কোনো সার্কিট মাঝখানে কোনো ইকুইপমেন্ট নাই, রেজিস্ট্যান্স নেই, ক্যাপাসিটর নেই, কিছু নেই, তাই হচ্ছে। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে মেন কথা হচ্ছে ভিটা সেম থাকবে কিন্তু চার্জ আলাদা হবে, কারণ এখান থেকে যে চার্জটা যাবে সেটা দুভাগে ভাগ হবে Q1 Q2 তে, তাহলে চার্জ আলাদা হয়ে যাবে বাট পোটেনশিয়াল একই থাকবে। তাহলে যেটা মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কিউটা সেম, প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ভিটা সেম, এটা খেয়াল রাখতে হবে। এইটার উপর ভিত্তি করে প্রবলেম হবে, মানে শুধুমাত্র কনফিগারেশনটা দেখে তুই বুঝতে পারবি নি যেটা সিরিজ আছে না প্যারালাল আছে অনেক সময়। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে এটা হচ্ছে মেন কথা। এবারে দেখ এটা যদি পোটেনশিয়াল V1 হয়, এটা যদি পোটেনশিয়াল V2 হয়, তাহলে V ইজ ইকুয়াল টু আমি বলতে পারি V1 প্লাস V2। তাহলে V1 মানে কত কিউ বাই C1, V2 মানে কত কিউ বাই C2, তার মানে এই পোটেনশিয়ালটা হচ্ছে V হচ্ছে কিউ কমন নিলে 1/C1 প্লাস 1/C2। তাহলে এই সার্কিটটার মনে করি যদি আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট এখানে দেখাই, এই দুটো ক্যাপাসিটার মিলে একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার সি তৈরি করেছে যেটা সমতুল্য ওই দুটার সঙ্গে, তাহলে চার্জ তো সেম আছে, কিউ চার্জই আছে এখানেও, সেম সার্কিট, কেবলমাত্র এই দুটোর পরিবর্তে আমি একটা ইউজ করি, তবে এটাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলবো। তাহলে এই সিটা কত হবে, তাহলে কিউ সমান যদি সিভি হয় তাহলে সি সমান জাস্ট কত হবে কিউ ডিভাইড বাই ভি, তাহলে এই ভিটা এখানে বসিয়ে দিই, তাহলে এটা সি ইকুইভ্যালেন্ট হবে কিউ ডিভাইড বাই কিউ ইন্টু 1/C1 প্লাস 1/C2, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। ক্লিয়ার? বা এইটাকে অনেকে এরকম ভাবে লিখে যে 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2, কারণ অনেকগুলো যদি পরপর থাকে একটা দুটো তিনটা চারটা কথা এইভাবে লিখতে সুবিধা হয়, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট ডট চলতে থাকবে যতগুলো থাকবে এন সংখ্যক। তাহলে এইটা হচ্ছে যে সিরিজ কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি আসবে, ফর প্যারালাল কম্বিনেশন
দুটো দিয়ে করি সুবিধা হবে। এদের এখন কি হবে, চার্জ আলাদা হবে। এটা Q1 ধরে নিচ্ছি, এটা Q2, এটা Q ছিল এখানে, এটা C1, এটা C2। তাহলে এখন আমি এই ফর্মুলাটা ইউজ করবো, Q সমান Q1 প্লাস Q2, কারণ কি দুজনের ভি সেম। তাহলে Q1 সমান লিখতে পারি C1V প্লাস C2V, সিম্পল। তাহলে C1 প্লাস C2 ইন্টু V, এটা Q। তাহলে C ইকুইভ্যালেন্ট কত হবে, Q বাই V। Q বাই V বসালে কত হচ্ছে, C1 প্লাস C2 ইন্টু V ডিভাইড বাই C1 প্লাস ডিভাইড বাই V, V ক্যান্সেল আউট, C1 প্লাস C2 সিম্পল। ক্লিয়ার? তাহলে আমার সিরিজের ক্ষেত্রে 1/C সমান হয়ে যাচ্ছে C ইকুইভ্যালেন্ট, বা 1/C বলতে পারি 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট ডট। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে C সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট। বুঝা গেল? এইখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এই সিরিজ আর প্যারালাল কম্বিনেশন থেকে, এই জায়গাটা থেকে তোকে দেখাতে বলে যে যখন সিরিজে যুক্ত থাকবে, দেখ আমি বলে দিচ্ছি ব্যাপারটা। সিরিজে যখন যুক্ত আছে আমি ফর্মুলাটা কি পাচ্ছি না, 1/C ইকুইভ্যালেন্ট সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 করে ডট ডট পাচ্ছি। তাহলে দেখ এইখানে যে এই 1/C1 বল, 1/C2 বল, 1/C3 বল, যে কোনো একটা যদি আমি ক্যাপাসিটারের কথা বলি, দেখ তার থেকে C ইকুইভ্যালেন্টটা যে কোনো একটা ক্যাপাসিটারের থেকে বেশি হবে না কম হবে বল দেখি। এই সার্কিটের মনে কর আমি C1, C2, C3, ডট ডট Cn এর মধ্যে আমি যে কোনো একটাকে এখান থেকে তুলে নিলাম, সাপোজ C2 টাকে তুলে নিয়েছি, তাহলে C2 এর মান C ইকুইভ্যালেন্টের থেকে কম হবে না বেশি হবে? বা C3 এর মান C ইকুইভ্যালেন্টের থেকে বেশি হবে না কম হবে? সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখা যাবে যে C ইকুইভ্যালেন্টের থেকে যে কোনো একটা ক্যাপাসিটরের মান সবসময় বেশি হবে। যে কোনো একটা যদি তুলিস সেটা C ইকুইভ্যালেন্টের থেকে বেশি হবে। এটা সিম্পল দেখানো যাবে। দেখ আমি যদি এই সাপোজ ধর আমি C2 টাকে তুললাম, তাহলে আমি 1/C2 টাকে প্রথমে লিখছি প্লাস বাকি টার্মটাকে লিখছি 1/C1 প্লাস 1/C3 প্লাস ডট ডট। তাহলে এই পুরো টার্মটাকে মনে করো আমি x ধরে দিলাম, x, এটা কত হবে 1/C2 প্লাস x 1/C ইকুইভ্যালেন্ট সমান। আচ্ছা এইটার থেকে মনে হচ্ছে না যে 1/C ইকুইভ্যালেন্টটা এর থেকে বড়, কারণ 1/C2 থেকে কিছু যোগ করলে তবে আমি 1/C ইকুইভ্যালেন্ট পাচ্ছি। তার মানে দ্যাট ইজ ফর শিওর যে 1/C ইকুইভ্যালেন্ট ইজ গ্রেটার দেন 1/C2, তার মানে C ইকুইভ্যালেন্ট লেস দেন C2। সিমিলার কেসটা হবে যে কোনো একটাকে তুই নে, যদি এইখানে আমি মনে কর C3 নিতাম, C3, তাহলে এইখানটায় C2 দিতাম, তাহলে এইটা C3 হতো, তাহলে C ইকুইভ্যালেন্ট লেস দেন C3। যে কোনো একটা ক্যাপাসিটরকে এখান থেকে তুল, সেটা C ইকুইভ্যালেন্টের থেকে কম হবে। তার মানে বলা যেতে পারে যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যে কোনো ক্যাপাসিটরের ইন্ডিভিজুয়াল মান C ইকুইভ্যালেন্টের থেকে বেশি, কিন্তু প্যারালালের ক্ষেত্রে কেসটা উল্টা হবে। দেখ যদি আমি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে বলি প্যারালাল, তাহলে সেক্ষেত্রে আমার কত ছিল C ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট ডট C ইকুইভ্যালেন্ট। এটা যদি বলি যে C1 প্লাস x বাকিটা C ইকুইভ্যালেন্ট, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে C ইকুইভ্যালেন্ট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান C1। সিমিলারলি ফর C2, ফর C3, ফর C4 যে কোনো একটা ধরবি। এখানে যদি আমি C2 বলি বাকিটাকে x ধরি তাহলে গ্রেটার দ্যান C2 হবে, যদি C3 বলি বাকিটাকে x ধরি গ্রেটার দ্যান C3 হবে।
তার মানে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্টের যে ম্যাগনিটিউডটা সেটা যে কোনো একটা পার্টিকুলারের থেকে বেশি হবে, হবেই, কারণ যোগ হচ্ছে সিম্পল, আর আগেরটাতে অনন্য আকারে ছিল তাই কনফিউজ হচ্ছিল, ওটার ক্ষেত্রে কম হয়ে যাবে। ঠিক আছে, যেমন তুই একটা সিম্পল এক্সাম্পল নিলে বুঝতে পারবি। মনে কর আমার দুটো এরকম আছে, 2 মাইক্রো ফ্যারাড করে বা 2 ফ্যারাড করে মনে কর ক্যাপাসিট্যান্স গুলো আছে, সিরিজে আছে। এদের ইকুইভ্যালেন্ট কত হবে সিরিজে থাকলে? 2 × 2 ডিভাইড বাই 2 + 2, C1 C2 ডিভাইড C1 + C2, 2 × 4 ডিভাইড বাই 4 কত হচ্ছে? 1 হচ্ছে। দেখ তাহলে সি ইকুইভ্যালেন্টটা 1 হচ্ছে, আর যে কোনো একটা ক্যাপাসিটরের মান কত আছে? 2 আছে। বাট এই দুটো যদি, তাহলে কি সি ইকুইভ্যালেন্টটা কম হয়ে যাচ্ছে না যে কোনো একটার থেকে? প্রত্যেকটার থেকে কম হচ্ছে। দেখ কিন্তু যদি মনে করো প্যারালালে থাকে, তাহলে এটি যদি 2 থাকে, এটি যদি 2 থাকে, যুক্ত হয়ে কত হবে? 2 + 2 = 4 হয়ে যাবে, তো যেটা অবভিয়াসলি গ্রেটার দেন এনি অফ দ্য ক্যাপাসিটর। বুঝা গেল? হ্যাঁ রে, স্যার তো শুনতে পাচ্ছেন? হুম তো বুঝে গেছে। ঠিক আছে, তাহলে থাক আছে।